টু শুরু করব এবং এর সাথে আমাদের একটা ব্রেক থাকবে এবং হ্যাঁ যেহেতু এই যে এখন আমরা ব্রেক দিয়ে দিচ্ছি, তোমাদের ব্রেক থাকবে হচ্ছে ঠিক কতক্ষণ, 31 বাজে। আমরা খুব একটা ব্রেক না দিই, আমরা হচ্ছে একবারে নামাজের আগে শেষ করে দিব, ঠিক আছে? তাহলে আমরা ব্রেক দিব ঠিক 5 মিনিট, মানে 4টা 36। ঠিক আছে, ব্রেক বলতে তো এখন জাস্ট একটু মাথাটা ঠান্ডা করে বসে থাকবা, দ্যাটস ইট। ঠিক আছে, আর যা যা পড়লা সেটা সম্বন্ধে একটু ভাববা, রিল্যাক্স হওয়ার চেষ্টা করবা, এটাই কাজ। ঠিক আছে, হ্যাঁ এই যে ব্রেক দিছি, নিউ চ্যাপ্টার পড়বো আমরা। হ্যাঁ 4টা 36 পর্যন্ত তোমাদের ব্রেক টাইম থাকবে। আমরা ওই দিন হাফ আমরা এই চ্যাপ্টারে যতটুকু পড়ার কথা শেষ করে ফেলবো আশা করছি। ঠিক আছে।
হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। চলে আসো তোমরাও, আমরা চলে আসছি, শুরু করে দিচ্ছি। পাঁচটার মধ্যে শেষ করবো আমরা। ওকে, হ্যাঁ ঠিক আছে, তো আমরা শুরু করি। এরপর হচ্ছে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কি তরঙ্গ। তরঙ্গ ব্যাপারটা কি, এই জিনিসের সাথে আমরা খুবই খুবই বেশি পরিচিত, এবং আমরা এতদিন ধরে যে সরল সদিত স্পন্দন পড়তেছি এটার মাধ্যমে আরো বেশি এটার বেসিকটা আমাদের ডেভেলপমেন্ট হয়ে গেছে। আমরা জাস্ট এটা আর একটু উপরের পড়াশোনা বা একটু হাই লেভেলের পড়াশোনা বা একটুখানি ডিটেইল পড়াশোনা করবো, ঠিক আছে, দ্যাটস ইট। এবং তুমি এটা খুব ভালো মতো নিতে পারবে, রিসিভ করতে পারবা যদি তুমি আগের পড়াশোনাগুলো ঠিকঠাক বুঝে থাকো, ঠিক আছে। আশা করি তুমি বুঝেছো, না পারলে তোমাদের কিউএনএ আছে, আর ক্লাসে তো অবশ্যই কোশ্চেন করতে পারো। সো এসব সমস্যা আশা করি থাকবে না। দেখো তরঙ্গের ক্ষেত্রে যেটা, তরঙ্গ আমরা সবাই চিনি, পুকুরের যদি ঢিল ফেলা হয় তাহলে যে ঢেউ তৈরি হয় দ্যাটস তরঙ্গ। আমরা যে একজন আরেকজনের কথা শুনতে পাচ্ছি শব্দ তরঙ্গ, একটা স্পিকারের সাউন্ড হচ্ছে সেই যে শব্দ শুনতে পাচ্ছি তরঙ্গ, তাই না? আবার সূর্য থেকে যে তাপ শক্তি, আলোক শক্তি আমাদের পৃথিবীতে আসতেছে সেটাও তরঙ্গ, তাই না? এই সবই হচ্ছে তরঙ্গ। তার মানে তরঙ্গ নিয়ে পড়াশোনা করাটা খুবই গুরুত্বপূর্ণ, একটা বেসিকটা জানাটা খুবই ইম্পর্টেন্ট, তাই না? তো দেখো এটা বোঝার জন্য সবচেয়ে একটা এক্সাম্পল, সুন্দর একটা এক্সাম্পল দেওয়া যায়, সেটা হচ্ছে তোমরা দুইটা বন্ধু নাও, দুইজন বন্ধু আসো, এসে একজন দুইটা একটা রশি দুইজনে মিলে ধরবা আর কি, ঠিক আছে, দুইজনে মিলে একটা রশিকে ধরে রাখবা, এবং এই রশিটার এক প্রান্ত সে ধরে রাখবে তোমার এক বন্ধু, আর তুমি এক প্রান্ত ধরে এরকম করে নাড়া দিবা, উপরে নিচে নাড়া দিবা, দিলে কি হবে, এরকম একটা আকৃতি তৈরি হবে। এটা কখনো কেউ করে দেখছো কিনা জানি না, স্কিপিং দড়িতে এটা হয় আর কি, করা যায়। তো এই যে এই জিনিসটা যে তৈরি হলো এটার নামই হচ্ছে ওয়েভ বা তরঙ্গ, ঠিক আছে। তো তরঙ্গ ব্যাপারটা কি, দেখো পর্যাবৃত্ত আন্দোলন, এই পর্যাবৃত্ত কথাটা এই তরঙ্গ অধ্যায় পড়বো বলে, ধরে নাও এই তরঙ্গ অধ্যায় পড়বো বলে আমরা আগের অধ্যায় পড়ছি, পর্যাবৃত্ত আন্দোলন বা আলোড়ন ব্যাপারটা বোঝার জন্য, ঠিক আছে। এই যে আন্দোলন বা আলোড়ন, এটা পর্যাবৃত্ত। পর্যাবৃত্ত কি তোমরা জানো, অলরেডি আমরা গত ক্লাসে পড়ে আসছি, গত 3 ক্লাসে পড়ছি। তো যে পর্যাবৃত্ত আলোড়নের মাধ্যমে কণাগুলোর পর্যাবৃত্ত কম্পনের সাহায্যে মাধ্যমের মধ্য দিয়ে অগ্রসর হয়ে এক স্থান থেকে অন্য স্থানে শক্তি, এই যে খুবই ইম্পর্টেন্ট কথা, তরঙ্গের কাজ কি, শক্তি এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া, শক্তি সঞ্চারিত করে, কিন্তু মাধ্যমের কণাগুলোকে স্থানান্তরিত করে না। তার মানে মাধ্যমের কণা যেখানে আছে সেখানেই থাকে, শুধু শক্তি এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যায়, তার নাম হচ্ছে গিয়ে তরঙ্গ, ঠিক আছে। তার নাম হচ্ছে আমাদের তরঙ্গ, ঠিক আছে। তার মানে তরঙ্গ ব্যাপারটা হচ্ছে, তরঙ্গের কাজই হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গাতে সে শক্তি শক্তি এক জায়গা থেকে আরেক জায়গাতে নিয়ে যায়, এটাই তরঙ্গের কাজ, ঠিক আছে। এখন কিভাবে সেই কাজটা করে সেটা আমরা এই পুরো চ্যাপ্টার ধরে পড়বো, ঠিক আছে। আজকে খুবই ইনিশিয়াল লেভেলে থাকবো, খুবই বাচ্চাদের লেভেলে থাকবো, মানে এই জিনিসপত্র তুমি অলরেডি জানো, সো প্যারা খাওয়ার কিছু নাই, আমরা একটু ফাস্টে যেতে পারবো চাইলে। যান্ত্রিক তরঙ্গ জিনিসটা কি, দেখো এই যে পুকুরে ঢিল ফেলার কথা বলতেছিলাম, পুকুরে ঢিল ফেললে এই যে তরঙ্গ তৈরি হয়, এটা আমরা কে না দেখছি, তাই না? আবার এই যে ধরো একটা একটা তার, ধরো এটা দুই প্রান্তে বাঁধা আছে, তুমি কি করলা, গিটারের তারের মতো আর কি, একটা ধরে নাড়া দিলা, হ্যাঁ, এইদিকে ধরো একটা টান দিলা, নাড়া দিলা, তখন কি এরকম একটা ওয়েভ তৈরি হবে এবং সাউন্ড তৈরি করবে, তাই না? এটা তো আমরা অলরেডি জানি, এটার সাথে আমরা রিয়েল লাইফে এক্সপেরিয়েন্সড, তাই তো, জিনিসটা সম্বন্ধে আমরা কিন্তু পরিচিত। যাই হোক, এইটা হচ্ছে এই যে ওয়েভটা তৈরি করছে, তাই না, টান দেওয়ার কারণে। তো এই যে ওয়েভ গুলো তৈরি হয়েছে, এই প্রত্যেকটা ওয়েভ তৈরির জন্যই দেখো মাধ্যমের প্রয়োজন হয়েছে। আবার দেখো এখানে চিন্তা করো, একটা স্প্রিং দুই হাতে ধরে রাখছি আমি, এই দুই হাতে যে স্প্রিং ধরছি এটাকে যদি আমি সংকুচিত করি, কাছাকাছি নিয়ে আসি সংকুচিত হবে, দূরে নিয়ে যাই তাহলে প্রসারিত হবে। এই যে সংকোচন আর প্রসারণ যে হচ্ছে, এই সংকোচন প্রসারণ কিন্তু সামনের দিকে দেখো এগিয়ে যায়। দেখো এই সংকোচনটা এখানে ছিল, আবার যখন তুমি এদিকে টান দিবা তখন এটা প্রসারিত হবে, সংকোচনটা একটু সামনে চলে যাবে, অর্থাৎ তরঙ্গের মতো করে সে কিন্তু সামনে চলে যেতে থাকবে, ঠিক আছে। তার মানে এই যে সংকোচন এবং প্রসারণের মাধ্যমে তরঙ্গ সঞ্চালিত হচ্ছে এখানে। আর এখানে কি হচ্ছে দেখো, এখানে যে উপরে নিচে উঠানামা করার মাধ্যমে তরঙ্গ সঞ্চালিত হচ্ছে। তার মানে এখানে দুই রকমের তরঙ্গ দেখা যাচ্ছে। আমরা আগে দেখে আসি যে এই যে তরঙ্গ, যে সমস্ত তরঙ্গ সঞ্চালনের জন্য মাধ্যমের দরকার হয় তাদেরকে এক ধরনের নাম দেওয়া হয়, তার নাম হচ্ছে যান্ত্রিক তরঙ্গ বা মেকানিক্যাল ওয়েভ। দেখো, যান্ত্রিক তরঙ্গ হচ্ছে যে তরঙ্গ সঞ্চালনের জন্য মাধ্যম প্রয়োজন হয় তাকে যান্ত্রিক তরঙ্গ বলে। যেমন এই যে পানির তরঙ্গ, যেমন এই যে শব্দ তরঙ্গ, যেমন এই যে স্প্রিং এর তরঙ্গ, হ্যাঁ, টিউনিং ফর্ক বাড়ি দিলে যে শব্দ, যে তরঙ্গ, সেটা, এগুলো সবই দেখো মাধ্যমের দরকার হয়। মাধ্যমের দরকার হইলে যান্ত্রিক তরঙ্গ, দরকার না হইলে তাড়িত চুম্বক তরঙ্গ। যেমন ধরো সূর্য থেকে আলো আসতেছে, মাঝখানে তো কোনো মাধ্যম নাই, মহাশূন্য, তাই না? পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করার আগে সূর্য থেকে আসা আলো শূন্য মাধ্যমের ভেতর দিয়ে আসে, অর্থাৎ কোনো মাধ্যমের দরকার হয় না,
এই যে তরঙ্গ ওর নাম হচ্ছে তাড়িত চুম্বক তরঙ্গ, আর যার জন্য মাধ্যমের দরকার হয় তার নাম হচ্ছে যান্ত্রিক তরঙ্গ। দ্যাটস ইট, এটাই হচ্ছে পার্থক্য। এবার আমরা এখানে যে দুই ধরনের এসএসসি লেভেলের পড়া, ফাতেমা বলতেছে এটা অ্যাকচুয়ালি এসএসসি লেভেলের পড়া। সো এই যে তরঙ্গ দুই রকমের, একটা হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ আর একটা হচ্ছে অনুপ্রস্থ তরঙ্গ। এখন অনুপ্রস্থ তরঙ্গ কোনটা? দেখো, এই যে তুমি রশিটারে উপর নিচ করছিলা, সো রশিটা ধরো এইখানটাতে বাধা আছে, রশিটা উপর নিচ করছো মানে তুমি এটাকে এই রশির কণাগুলোকে দোল দিছো কোন দিকে? উপরে আর নিচে। এই যে রশির কণাগুলো কোন দিকে যাচ্ছে? উপরে যাচ্ছে আর নিচে যাচ্ছে। কিন্তু তোমাকে যদি বলা হয় বলো তো তরঙ্গ কোন দিকে যাচ্ছে, তোমার অ্যান্সার হবে অবশ্যই তরঙ্গ এই দিকে যাচ্ছে, তাই না? অর্থাৎ তরঙ্গ যেদিকে যাচ্ছে কণাগুলো তার সাথে লম্বভাবে স্পন্দিত হচ্ছে। উল্টাভাবে বলা যায় কণাগুলো যেভাবে স্পন্দিত হচ্ছে তার সাথে তরঙ্গটি লম্বভাবে সঞ্চালিত হচ্ছে। এরকম তরঙ্গের নাম হচ্ছে অনুপ্রস্থ তরঙ্গ, ঠিক আছে? ট্রান্সভার্স ওয়েভ। আর অনুদৈর্ঘ্য তরঙ্গ জিনিসটা কি? আচ্ছা, অনুপ্রস্থ তরঙ্গ দেখো সংজ্ঞাটা, যে তরঙ্গ মাধ্যমের কণাগুলোর কম্পনের দিকের সাথে লম্বভাবে অগ্রসর হয় সেই তরঙ্গকে অনুপ্রস্থ তরঙ্গ বলে, লম্বভাবে। আর অনুদৈর্ঘ্য হচ্ছে যে তরঙ্গ মাধ্যমের কণাগুলোর কম্পনের দিকের সাথে সমান্তরালে অগ্রসর হয় সেই তরঙ্গকে বলে অনুদৈর্ঘ্য তরঙ্গ। তাহলে ব্যাপারটা কেমন দেখো, স্প্রিং এর সংকোচন প্রসারণটা একটু খেয়াল করো। এখানে কি হয়েছে? এই যে সংকোচনটা এটা কোন দিক বরাবর হয়েছে? এরকম দিকে হয়েছে। আবার যে প্রসারণটা সেটাও এরকম দিক বরাবর হয়েছে, তাই না? এই যে এই লাইনে হয়েছে সংকোচন প্রসারণ, সবাই যে এই লাইনে হইতেছে। আবার তরঙ্গটাও কোন দিকে যাইতেছে? তরঙ্গও কিন্তু এই দিকেই যাইতেছে। তার মানে তরঙ্গের দিকের সাথে বা বেগের দিকের সাথে কম্পনের দিক, কণার কম্পনের দিক সমান্তরাল বা একই দিকে। এই জন্য এই ধরনের তরঙ্গের নাম হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ। বুঝতে কি পেরেছো? দেখো তো, এই এসএসসি লেভেলের পড়া তোমরাই বলে ফেলছো, জাস্ট আমি একটুখানি তোমাদেরকে মনে করাচ্ছি এটাই, ঠিক আছে? কারণ এটাকে এই বেসিকটুকু আমাদের কাজে লাগবে তো সামনে পড়াশোনা করতে গেলে, তাই আর কি। ঠিক আছে, তো আমরা এরপরে যাই। দেখো, নিচের কোনটি লম্বিক তরঙ্গ? অ্যান্সার করে ফেলো, চিটাগাং বোর্ড 19-এর কোশ্চেন, খুবই সহজ ব্যাপার, বলে ফেলো, বলো অ্যান্সার করো। নিচের কোনটি লম্বিক তরঙ্গ? একটুখানি একটা সমার্থক শব্দ ব্যবহার করা হয়েছে, লম্বিক। কার সমার্থক? অনুদৈর্ঘ্যের নাকি অনুপ্রস্থের? বলো দেখি। পানির তরঙ্গ, শব্দ তরঙ্গ, আলোক তরঙ্গ নাকি বেতার তরঙ্গ? আমরা পোলটা লঞ্চ করে দিই। পোল 3, কুইজ 3। ওকে, আনসার করো তোমরা এখন। পোল গিয়েছে তোমাদের একটা, পোলে অ্যান্সার করো, পোলে অ্যান্সার করো। এ মনে হচ্ছে লম্বিক তরঙ্গ। একটা ছোট্ট ভাষার মারপ্যাচ আছে এখানে, আর কিছু না। তোমরা অলরেডি জানো এটার অ্যান্সার, তোমাদের মুখস্থ, ঠিক আছে? খুব ভালো মতো জানো, জাস্ট একটা ভাষার মারপ্যাচ আছে, জাস্ট এটা খেয়াল করো, ঠিক আছে? ইয়েস, চৈতি বলতেছে অনুদৈর্ঘ্য। হ্যাঁ, লম্বিক তরঙ্গ মানে হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ, অনুপ্রস্থ না, ঠিক আছে? এবার চিন্তা করো অনুদৈর্ঘ্য কোনটা, অনুদৈর্ঘ্য তরঙ্গ কোনটা, চিন্তা করো। লম্বিক তরঙ্গ মানে হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ, ঠিক আছে? এই পোল পাইনি, রিফ্রেশ করলেই পেয়ে যাবে আশা করি। বি হবে, ভুলে এ দিছি, সাউন্ড বি। এখন কি ঠিকঠাক মনে হচ্ছে? আচ্ছা ঠিক আছে, আমরা এন্ড করে দিচ্ছি। মিস্টেক হয়ে গেল না? আচ্ছা ঠিক আছে, ব্যাপার না। এখন মিস্টেক করো, পরীক্ষার হলে করো না, তাইলেই মানে দ্যাটস গুড, ঠিক আছে? এখন মিস্টেক করো, কোনো সমস্যা নেই। দেখো, পানিতে তরঙ্গ, শব্দ তরঙ্গ, আলোক তরঙ্গ, বেতার তরঙ্গ। লম্বিক তরঙ্গ মানে হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ। দেখো, শব্দের তরঙ্গটা করে কি? শব্দের তরঙ্গ হচ্ছে, আমরা পরের স্লাইডে গেলে দেখবো, তাহলে চলো আমরা আগে পরের স্লাইডটা দেখে আসি, পরে আবার এখানে ব্যাক করতেছি। আর তার আগে তোমাদের হচ্ছে ইয়াটা দিতে হবে না, লিডার বোর্ডটা দিতে হবে, ওটা দেওয়া হচ্ছে। তো দেখো, এটা হচ্ছে কি একটা টিউনিং ফর্ক। কিভাবে তরঙ্গ শক্তি সঞ্চালন করা একটু দেখি। এই টিউনিং ফর্কটা শুরুতে কোনো কম্পন নাই, তো বায়ুর স্তরের যে কণাগুলো, এগুলো হচ্ছে বায়ুর ভেতরের কণা, পার্টিকেল, বায়ু কণা, বায়ুর ভেতরে যে বিভিন্ন ধরনের কণা থাকে তারা, এবং তারা কি অবস্থায় আছে দেখো, একদম সাম্যাবস্থায় সুন্দর মতো আছে, কোনো নড়াচড়া নেই, সুন্দর সম ডিস্টেন্স বজায় রেখে আছে বায়ুর স্তর গুলা। হ্যাঁ, এখন কি করছি আমি, এটাকে একটা ধাক্কা দিচ্ছি, ধরো হাতের সাথে বাড়ি দিচ্ছি, তাহলে আমার একটা শক্তি খরচ হয়েছে, এটাকে কম্পিত করতে একটা শক্তি খরচ হয়েছে। তার মানে আমি এটাকে কিছুটা এনার্জি কি করছি, এটাকে কিছুটা এনার্জি কিন্তু আমরা দিছি, তাই তো? কিছুটা শক্তি কিন্তু ওকে আমরা দিলাম। এই শক্তিটা কি করলো দেখো তো, যখনই এই যে এই জায়গায় সে ছিল, এখান থেকে সে যখন এইদিকে মুভ করছে, একটা কাটা বা একটা পাত যখন মুভ করছে, তখন তার পাশে থাকা বায়ুস্তর গুলোকে কি করছে, সে সংকুচিত করে ফেলছে, কনজাস্টেড করে ফেলছে, তাই না? এবার কিছুক্ষণ পরে সে তো শুধু এদিকে যাবে না, এটা তো পর্যাবৃত্ত আন্দোলন, তার মানে পরে আবার সেই দিকেও ফিরে আসবে স্পন্দন। যখনই সে আবার উল্টা দিকে ফিরে আসলো, তখনই সে এই অঞ্চলগুলোকে কি করছে দেখো, সম্প্রসারিত করে ফেলছে,
প্রসারিত করে ফেলছে, ততক্ষণে সংকুচিত অংশ সামনে চলে গেছে, তাই না? তার মানে তুমি যে শক্তিটা দিছিলা সেই শক্তিটা সামনে যাচ্ছে আস্তে আস্তে করে প্রসারণ এবং সংকোচনের মাধ্যমে, এবং এই যে শক্তিটা এটাই শব্দ শক্তি আকারে তোমার কানে আসে, এবং বায়ুস্তরের কণাগুলোকে সংকুচিত এবং প্রসারিত করার মাধ্যমে ঠিক স্প্রিং এর মতো সংকুচিত এবং প্রসারিত করার মাধ্যমে শব্দ তরঙ্গ বাতাসে সঞ্চালিত হয়। অর্থাৎ এটা একটা অনুদৈর্ঘ্য তরঙ্গ। এবং কিভাবে শক্তি সঞ্চালিত করে? তুমি যে শক্তি দিয়ে এটাকে কম্পিত করেছিলে সেই কম্পনের শক্তি বাতাসের কণার মধ্যে আলোড়ন সৃষ্টি করে এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সমিটেড হয় বা সঞ্চালিত হয়। দ্যাটস ইট। খুবই 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 মজার একটা জিনিস, সহজ একটা জিনিস। এবার দেখো এই যে এনার্জিটা এইভাবে করে যাচ্ছে, তাহলে এই যে তরঙ্গটা এখানে তৈরি হচ্ছে সে কিন্তু এদিক বরাবর যাচ্ছে এবং কণাগুলোও কিন্তু এদিক বরাবরই কম্পিত হচ্ছে, তাহলে এটা কিন্তু একটা অনুদৈর্ঘ্য তরঙ্গ। তার মানে আমরা বলতে পারি শব্দ একটি অনুদৈর্ঘ্য তরঙ্গ, তাই না? তার মানে আগের স্লাইডে গিয়ে আমরা চলো দাগটা দিয়ে দিই, নিচের কোনটি লম্বিক তরঙ্গ? লম্বিকের অর্থ অনুদৈর্ঘ্য, অর্থাৎ অ্যান্সার হচ্ছে আমাদের শব্দ তরঙ্গ। অ্যান্সার বি ইজ কারেক্ট। দিস ইজ ইওর লিডার বোর্ড। চৈতি দাস, শারিয়ার হোসেন, মিতু, শৈলী, ফারিয়া, পারভেজ, প্রয়াস, আরিয়ান, করিমা, মোহনা, কংগ্রেচুলেশনস। ঠিক আছে, হয়ে গেছে না? গ্র্যাভিটি ওয়েভের মিডিয়াম লাগে না, ঠিক আছে, গ্র্যাভিটি ওয়েভের লাগে না। আচ্ছা, ঠিক আছে, ওকে, ঠিক আছে, আমরা পেয়ে গেছি সবার অ্যান্সার। ভেরি গুড। আমরা পরে চলে যাই, দেখি পরে কি আছে। পরে আমরা তরঙ্গ শক্তি আলোচনা করে ফেলছি, খুবই সিম্পল একটা জিনিস, তরঙ্গের বিভিন্ন রাশিও সমীকরণ। এর মধ্যে অনেক কিছু আমরা পড়ে আসছি অলরেডি, এর মধ্যে অনেক কিছু আমাদের পড়া, দেখলেই চিনতে পারবা। পূর্ণ স্পন্দন কাকে বলে? একটা জায়গা থেকে ধরো যাত্রা শুরু করছে, এখান থেকে যাত্রা শুরু করছে, ঘুরে আবার ওখানে ফিরে আসছে, তাহলে একটা পূর্ণ স্পন্দন, তাই না? দেখো এটাই, কোন কম্পমান বস্তু একটি বিন্দু হতে যাত্রা করে আবার একই দিক থেকে সেই বিন্দুতেই ফিরে এলে যে কম্পন সম্পন্ন হয় তাকে পূর্ণ স্পন্দন বলে। বলে এটা আমরা আগে থেকেই জানছি কিনা? এটা তো আমাদের জানা, এগুলো যে আর কতবার পড়তে হবে, তাই না? জাস্ট একবার করে দেখে আমরা চলে যাবো। দেখো পর্যায়কাল কি জিনিস? পর্যায়কাল হচ্ছে তরঙ্গ সঞ্চালনকারী মাধ্যমের একটি কণা একটি পূর্ণ কম্পন সম্পন্ন করতে যে সময় নেয় তাকে তার দোলনকাল বলে। এটাকে আমরা টি দিয়ে প্রকাশ করি এবং এটা দিয়ে সময় বোঝায়, সেকেন্ড এটার ইউনিট। আচ্ছা, তো কম্পাঙ্ক কি জিনিস? তরঙ্গায়িত মাধ্যমের কোনো কম্পনশীল কণা 1 সেকেন্ডে যে কয়টা পূর্ণ কম্পন সম্পন্ন করে তাকে তার কম্পাঙ্ক বলে। তরঙ্গ দৈর্ঘ্য, তরঙ্গ বেগে যাচ্ছি, তার আগে আমাদের একটুখানি কাজ আছে, সেটা হচ্ছে এই যে ইকুয়েশন গুলো সম্বন্ধে একটু আইডিয়া থাকতে হবে। পর্যায়কাল ব্যাপারটা চলে একটু আগে বুঝে আসি, মানে বুঝে তো গেছি, তাই না? জাস্ট একটু কি করবো, আমরা টি এর সাথে রিলেশনটা তৈরি করবো। দেখো বলেছি যে একটি পূর্ণ স্পন্দন সম্পন্ন করতে যে সময় লাগে সেটা পর্যায়কাল। আমি ধরে নিচ্ছি যে এনটি পূর্ণ স্পন্দন সম্পন্ন করতে সময় লাগে টি, মুখে বললাম বাকিটা ডট ডট, ঠিক আছে? এনটি পূর্ণ স্পন্দন সম্পন্ন করতে সময় লাগে টি, তাহলে একটি পূর্ণ স্পন্দন সম্পন্ন করতে সময় লাগবে কত? টি বাই এন। তাহলে একটি পূর্ণ স্পন্দনে প্রয়োজনীয় সময়কেই আমরা দোলনকাল বলি, তাহলে টি এর ইকুয়েশন এটা, ঠিক আছে? এবার যদি আসি আমি কম্পাঙ্কে, এটা হচ্ছে কি দোলনকাল, দোলনকাল। এবার আসো কম্পাঙ্ক। কম্পাঙ্কে কি ঘটে দেখো, কম্পাঙ্কে বলা হয়েছে 1 সেকেন্ডে যতগুলো পূর্ণ স্পন্দন সম্পন্ন হবে তাকে কম্পাঙ্ক বলে। 1 সেকেন্ডে যতগুলো পূর্ণ স্পন্দন, তাহলে দেখো টি সেকেন্ডে পূর্ণ স্পন্দন সংখ্যা, হ্যাঁ, পূর্ণ স্পন্দন সংখ্যাকে বললাম এন, আগের মতোই জাস্ট উল্টা লিখছি। তাহলে 1 সেকেন্ডে পূর্ণ স্পন্দন সংখ্যা কি হবে? এন বাই টি। তাহলে এটাকেই বলবো আমরা কম্পাঙ্ক, যাকে আমরা ফ্রিকোয়েন্সি এফ দিয়ে প্রকাশ করি। এই তো হয়ে গেল। এবার দেখো তো এফ আর টি এর মধ্যে সম্পর্কটা কি হলো? এফ আর টি দেখো একে অপরের উল্টা, এটা হচ্ছে টি বাই এন, এটা হচ্ছে এন বাই টি। তার মানে বলতে পারি না এফ সমান সমান 1/t, এই হচ্ছে কম্পাঙ্ক এবং পর্যায়কালের মধ্যেকার সম্পর্ক। এছাড়া আরো একটা মজার ঘটনা এখান থেকে করা যায়, সেটা হচ্ছে দেখো বলা যায় যে টি সেকেন্ডে, টি হচ্ছে কি দোলনকাল, টি সময়ে একটা পূর্ণ দোলন সম্পন্ন হয়, তাই তো? একটা পূর্ণ দোলন সম্পন্ন হতে যে সময় তাকে আমরা পর্যায়কাল বলি, টি, ক্যাপিটাল টি। তাহলে আমরা বলতে পারি না ক্যাপিটাল টি সময়ে সম্পন্ন পূর্ণ দোলন একটা? বলা যায় তো। দেখো টি সময়ে পূর্ণ দোলন কয়টা? একটা, ঠিক আছে? তাহলে একক সময়ে পূর্ণ দোলন 1/t, আর একক সময়ে পূর্ণ দোলনই হচ্ছে কি ফ্রিকোয়েন্সি, এই যে চলে আসলো, তাই তো? ফ্রিকোয়েন্সি যে একক সেটা কি হবে দেখো তো, 1/সেকেন্ড, তার মানে পার সেকেন্ড। এটাকে আবার বলা হয় কি হার্টজ, হেনরিক হার্টজের নাম অনুসারে এই ইউনিটটা হয়েছে, ঠিক আছে? ওকে, ভেরি গুড। এগুলা, হ্যাঁ, এগুলো শেষ করে দিব তাড়াতাড়ি।
ও কারিমা, ওকে সরি। আচ্ছা এরপরে দেখো আমরা আবার আগের জায়গায় ফিরে যাই, আবার আগে যে একটু ফিরে যাই। দেখো এখানে ছিল হচ্ছে আমাদের তরঙ্গ দৈর্ঘ্য। তরঙ্গ দৈর্ঘ্য কি? তরঙ্গ সৃষ্টিকারী কোনো কণা একটা পূর্ণ স্পন্দনে যত দূর যায়, দেখো একটা পূর্ণ স্পন্দন দিয়ে সে কত দূর যাবে, এখান থেকে শুরু করে এই পর্যন্ত যাবে একটা পূর্ণ স্পন্দন। এই সময় সে কত দূর গেছে, এখান থেকে এই পর্যন্ত গেছে, তাহলে দ্যাট ইজ ল্যাম্ডা, তাই তো? হয়ে গেল তরঙ্গ দৈর্ঘ্য। এবার কথা হচ্ছে তরঙ্গ বেগ কাকে বলে। দেখো প্রতি একক সময়ে যে দূরত্ব অতিক্রম করে, একক সময়ে যে দূরত্ব অতিক্রম করে সেটাই হচ্ছে গিয়ে তরঙ্গ বেগ। তাহলে খেয়াল করো, আমরা বলতে পারি না যে টি সময়ে, দেখো এখান থেকে এই পর্যন্ত যাইতে সময় লাগছে টি, আর অতিক্রান্ত দূরত্ব হচ্ছে ল্যামডা, তাহলে আমি বলতে পারি টি সময়ে অতিক্রান্ত পথ সেটা হচ্ছে গিয়ে ল্যামডা, টি সময়ে ল্যামডা। তাহলে একক সময় মানে হচ্ছে 1 সেকেন্ডে, তাহলে 1 একক সময়ে অতিক্রান্ত পথ কি হবে? ল্যামডা বাই টি। তাহলে একক সময় অতিক্রান্ত পথকে আমরা কি নাম দিচ্ছি? তরঙ্গ বেগ ভি, তাই না? সো আমরা কি বলতে পারি? ভি সমান সমান ল্যামডা বাই টি। তো চলো এটাকে নিয়ে কাজ করা যায়। ভি সমান ল্যামডা বাই টি, এটাকে কি এরকম করে লেখা যায়? ল্যামডা ইন্টু 1/t। এবার দেখো তো এই যে 1/t, এই রাশিটা আবার কি? এই রাশিটা আবার কিন্তু কম্পাঙ্ক এফ। সো আমরা কি বলতে পারবো? ভি সমান এফ, এই যে এটা এফ আর সাথে আছে ল্যামডা। এই সমীকরণটা আশা করি তোমাদের খুব বেশি পরিচিত, ভি ইকুয়াল টু এফ ল্যামডা, তাই না? ভেরি গুড। তো আমরা এর পরে চলে যাই। দেখো ডান, আমাদের এই অংশটা শুধু এই জিনিসপত্রগুলো আমাদের খুব পরিচিত, সো আমরা একটু টেনে চলে যাব। দেখো একটা অঙ্ক করে ফেলি। কোন একটি তরঙ্গ এত বেগে সামনে আগাচ্ছে, তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য এটা হইলে কম্পাঙ্ক কত, পর্যায়কাল কত? খুবই মানে ছোট একটা অঙ্ক। তো চলো করে ফেলি আমরা। দেখো আমরা জানি হচ্ছে গিয়ে ভি ইকুয়ালস টু এফ ল্যামডা, আমরা জানতে চাচ্ছি হচ্ছে কম্পাঙ্ক এফ। সো এফ সমান লেখা যাবে কি? ভি বাই ল্যামডা। সেখানে ভি কত ছিল? ভি ছিল হচ্ছে 330, আর ল্যামডা ছিল কত? 3 × 10⁻৯। আমরা বের করতেছি ফ্রিকোয়েন্সি, ইউনিট হচ্ছে হার্টজ। অ্যান্সার বলো, অ্যান্সার বলো, এমসিকিউ টাইপ, হ্যাঁ অ্যান্সার বলো দ্রুত। তো এফ যদি এখান থেকে তুমি পেয়ে যাও তাহলে পর্যায়কালটা কি হবে? 1/f। সো এফ যা পাবা সেটার উল্টায় দিলেই হয়ে যাবে। অ্যান্সার করে ফেলছো রাহুল, 1.1 × 10⁻11, 1.1 × 10⁻11 হার্টজ। তো এটা হবে তার উল্টা, মানে 1/1.1 × 10⁻11 পি এর ইউনিট সেকেন্ড। বলো কত? করে অ্যান্সার করো, উল্টা দাও, ইনভার্স করো। 1/এটা কত আসে? 9 পয়েন্ট, আরিয়ান বলতেছে 9.09 × 10⁻12, 9.09 × 10⁻12 সেকেন্ড। সবাই অ্যান্সার করে ফেলছো, ভেরি গুড, ঠিক আছে ডান। খুবই সিম্পল অঙ্ক, সহজ অঙ্ক। পরে চলে যাচ্ছে। দেখো এরপর হচ্ছে আরো কিছু রাশি সমীকরণ সম্বন্ধে জানতে হবে, এগুলো আমরা পরবর্তীতে বারবার বলবো, তো তাই একটু জেনে যাচ্ছি আর কি। দেখো তরঙ্গ সর্বোচ্চ যত উচ্চতায় যায় সেটাকে বলে তরঙ্গ শীর্ষ, আর সর্বনিম্ন যত যত সবচেয়ে কম যত নিম্ন অবস্থানে যায় আর কি, মানে সবচেয়ে নিচে যে অবস্থানে যায় আর কি, সেটাকে বলি তরঙ্গ পাদ, বা এটা হচ্ছে ক্রেস্ট, সরি এটা হচ্ছে ক্রেস্ট আর এটা হচ্ছে ট্রাফ ইংরেজিতে বলা হয়। আচ্ছা এখন একটা তরঙ্গ শীর্ষ থেকে পরবর্তী শীর্ষ পর্যন্ত যে দূরত্ব সেটা হচ্ছে 1 ল্যামডা, 1 তরঙ্গ দৈর্ঘ্যের সমান, যে ল্যামডা। আবার একটা তরঙ্গ পাদ থেকে পরবর্তী তরঙ্গ পাদ পর্যন্ত, বা একটা ট্রাফ থেকে ট্রাফ পর্যন্ত যে ডিসটেন্স সেটাও একটা ল্যামডা, ঠিক আছে? এটা কিন্তু এমসিকিউ এর জন্য খুব ইম্পর্টেন্ট, লাগে মাঝে মাঝে। এবং দেখো কোন একটা কণা সর্বোচ্চ যত উচ্চতায় উঠে বা যত নিচে নামে সেটার নাম কি? বিস্তার, যেটাকে আমরা এ দিয়ে রিপ্রেজেন্ট করি। মনে আছে কিনা? এটা আমরা বারবার পড়ে আসতেছি, আগেও পড়ছি, ঠিক আছে? তো দেখো আমরা মুভ করে ফেলি তাহলে, নাকি বলো তোমরা? এরপরে হচ্ছে তরঙ্গের বিভিন্ন রাশি। হ্যাঁ হ্যাঁ জিশন, তরঙ্গপাত, একই পাশের ডিসটেন্স হলো ল্যামডা, ইয়েস। ওকে 2x মোড না, ঠিক আছে। দেখো দশা হচ্ছে তরঙ্গের কোন কণার যে কোনো মুহূর্তের সম্মুখ অবস্থা, আমরা এটা পড়ছি আগেই, যে ওর গতির দিক, বেগ, সরণ, ত্বরণ, এভরিথিং, শক্তি, এভরিথিং, সমস্ত কিছুকে সামগ্রিকভাবে ওর দশা বলা হয়, ঠিক আছে? আচ্ছা আর আদি দশা কি? যখন তুমি পর্যবেক্ষণ শুরু করো নাই তখন সে অলরেডি যতখানি দশা করে ফেলছে বা অবস্থান ঘটিয়ে ফেলছে তার নাম হচ্ছে আদি দশা। অনেকবার এই কথাগুলো আমাদের বলা হয়ে গেছে, তাই না? হ্যাঁ, তো দেখো পর্যবেক্ষণ শুরুর মুহূর্তে কোন কণার যে দশা থাকে শুরুর মুহূর্তে তারই নাম হচ্ছে আদি দশা, ঠিক আছে? দ্যাটস ইট, যেটা আমরা ডেল্টা দিয়ে প্রকাশ করতাম, মনে আছে তোমাদের আশা করি, হ্যাঁ আদি দশা। আচ্ছা এবার তরঙ্গ সংখ্যা ব্যাপারটা কি? তরঙ্গ সংখ্যাকে আমরা প্রকাশ করি হচ্ছে নিউ এর উপর একটা বার দিয়ে, নিউ এটা একটা গ্রিক লেটার, নিউ এর উপর একটা বার সাইন দিয়ে, দাগ দিয়ে আমরা তরঙ্গ সংখ্যা প্রকাশ করি। তরঙ্গ সংখ্যা কি জিনিস খেয়াল করো, তরঙ্গের একক দৈর্ঘ্যের মধ্যে যে কয়টি তরঙ্গ থাকে, একক দৈর্ঘ্যের মধ্যে যে কয়টা তরঙ্গ থাকে তারে বলে তরঙ্গ সংখ্যা। সো সিম্পলি একটা ব্যাপার চিন্তা করো তো, একটা তরঙ্গ চিন্তা করো,
এটা হচ্ছে আমাদের একটা তরঙ্গ। তাহলে এখান থেকে এই পর্যন্ত ডিস্টেন্স কত? এখান থেকে এই তরঙ্গ এই পর্যন্ত ডিস্টেন্স নিশ্চয় ল্যামডা। তাহলে একটা তরঙ্গ দৈর্ঘ্য। এখানে তরঙ্গ আছে কয়টা? একটা। তো আমরা বলতে পারি যে ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্যে তরঙ্গ সংখ্যা, ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্যে তরঙ্গ সংখ্যা হচ্ছে একটি, তাই তো? আমাদের প্রশ্ন হচ্ছে যে একক দৈর্ঘ্যে যে কয়টা তরঙ্গ থাকে সেটা হচ্ছে তরঙ্গ সংখ্যা। তাহলে আমরা কি করবো এখন? অতএব এক একক তরঙ্গ দৈর্ঘ্যের তরঙ্গ সংখ্যা সেটা কি হবে? 1/λ। তাহলে এইটাই হচ্ছে আমাদের সেই নিউ বার, যেটাকে আমরা বলি তরঙ্গ সংখ্যা। দ্যাটস ইট, সো সিম্পল, 1/λ। ঠিক আছে? আচ্ছা, এবার হচ্ছে এরপরে যদি আমরা যাই, সেটা হচ্ছে কি ফেজটাকে দেখানো যায় কিভাবে। এটা কিন্তু অলরেডি আমরা দেখে আসছি আমাদের সরল সন্ধিত স্পন্দনে। খেয়াল করো, এইখানে থাকার মানে হচ্ছে এইখানে থাকা, এই যে এই বিন্দু একটুখানি উপরে উঠছে এইখানে, তাহলে এইখানে থাকার মানে হচ্ছে এইখানে থাকা, এই যে এম বিন্দু। এই যে একটুখানি উপরে উঠছে এইখানে থাকার মানে হচ্ছে এইখানে থাকা, একটু উপরে উঠছে, ঘুরতেছে, কিন্তু সে কিন্তু এভাবে ঘুরতেছে, আর আমরা দেখতেছি ওয়েভ, সে কিন্তু এখানে তৈরি হবে। তারপরে ধরো সি বিন্দু যদি এখানে থাকে তাহলে সেটা বোঝায় এই জায়গাটা। তার মানে খেয়াল করো, এ বিন্দুর দশা হচ্ছে 0 ডিগ্রি, এম বিন্দুর দশা হচ্ছে 30 ডিগ্রি, এন বিন্দুর দশা হচ্ছে 60 ডিগ্রি, সি বিন্দুর দশা কত? সরি, বি চলে গেছে। বি বিন্দুর দশা হচ্ছে এই যে এটা 90 ডিগ্রি, সি বিন্দুর দশা হচ্ছে এই যে পুরোটা 180 ডিগ্রি, তাই না? এবার করে তুমি যদি ডি বিন্দুর দশা দেখো তাহলে সেটা হবে কি 270। এফ বিন্দুর সরি ই বিন্দুর দশা যদি দেখো, ই বিন্দু কই আছে? ই বিন্দু এখানে থাকা মানে হচ্ছে এই যে এর এখানেই থাকা, তাহলে 360 ডিগ্রি বা 0 ডিগ্রি। এভাবে করে এফ বিন্দুতে যদি আসো, এফ বিন্দু কই আছে? এফ বিন্দু এইখানে, মানে বি বিন্দু, তার মানে 450 ডিগ্রি বা 90 ডিগ্রি, যেটাই বলো। ঠিক আছে? তাহলে এইগুলো হচ্ছে দশা বোঝায়, কোন অবস্থানে আছে, তার জন্য সে কতখানি সরণ ঘটাইছে, কৌণিক সরণ ঘটাইছে, সেই অ্যাঙ্গেলটাই হচ্ছে তার ওই মুহূর্তে থাকার দশা। ঠিক আছে? ওয়েভে ঘুরবে না, এটা সরল সন্ধিত স্পন্দনের কারণে এই দশাগুলো তৈরি হয়। এই যে এর এই জায়গাতে থাকা মানেই হচ্ছে, এই বিন্দুর এই জায়গাতে থাকা মানে হচ্ছে সেই বিন্দুতে আছে। ছায়া, ছায়া পড়ার কথা বলতেছে। এই যে ধরো ছায়া যদি পড়তো তাহলে কই কই পড়তো? এই বিন্দুর ছায়া কই পড়তো? এইখানে। 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 কিন্তু এখানে আমরা সময়ের সাথে সাথেও পরিবর্তন দেখতেছি, মানে পর্দাটাকে এক জায়গায় রাখি নাই, পর্দাটাকেও সরিয়ে নিয়ে যাচ্ছি। দেখো এই অ্যাক্সিসে এখন কি আছে? এই যে এক্স অ্যাক্সিস, এটা কিন্তু এখন সরণ, সময় না কিন্তু সরণ। তার মানে কিন্তু আমরা এখন কি করতেছি? এদিক বরাবর কি করতেছি? পর্দাটাকেও সরিয়ে নিয়ে যাচ্ছি। তার মানে হচ্ছে এই বিন্দুর ছায়া এখানেই পড়ছে, কিন্তু পরের বিন্দুটা যখন এখানে, এর ছায়াটা এখানে পড়ার কথা ছিল, কিন্তু ততক্ষণে পর্দা সামনে চলে গেছে, পর্দা তখন এই জায়গায় চলে আসছে, পর্দা সরে গেছে, এই যে এখানে চলে আসছে। তাহলে এই বিন্দুর ছায়া পড়বে এই জায়গায়, পর্দা এখানে, পর্দা আরো সামনে চলে গেছে, তখন এন বিন্দুর ছায়া পড়বে এই যে পর্দা, এই যে পর্দার উপর। পর্দা আরো সামনে চলে গেছে, বি বিন্দুর ছায়া পড়ছে এইখানে, এই যে পর্দা এখানে চলে গেছে। এইভাবে করে পর্দা সামনে যাচ্ছে, ছায়াও একটা তরঙ্গের শেপ নিচ্ছে। দেখো তো ব্যাপারটা বুঝতে পারছি কিনা? এই ব্যাপারটাকে আমরা ডিটেইল করবো আস্তে ধীরে এই পুরো চ্যাপ্টারে। ঠিক আছে? এটা জাস্ট একটা ইনিশিয়াল ধারণা, আর কিছু না, শুধু ইনিশিয়াল ধারণা। যেটুকু বলছে এটুকু বুঝছো কিনা বলো তো, একটুখানি রিপ্লাই করো আমাকে। যদি বুঝে থাকো তাহলে আমরা এখানে আসবো একটু। এখানে খেয়াল করো, একটা অঙ্ক আছে। এই অঙ্কটা করার জন্য আমাদের একটুখানি একটা থিওরি ছোট্ট করে দেখে আসতে হবে। তো খেয়াল করো সেই থিওরিটা কি, সেটা হচ্ছে দশা পার্থক্য এবং পথ পার্থক্যের মধ্যেকার সম্পর্কটা কেমন সেটা দেখবো। তো দেখো, ধরো তোমাকে আমি বললাম যে এখানে একটা ওয়েভ তৈরি হয়েছে, এটা হচ্ছে ধরো একটা ওয়েভ তৈরি হয়েছে। এই ওয়েভটা তরঙ্গ দৈর্ঘ্য কত দূর? এই যে এখান থেকে শুরু করে এই পর্যন্ত, এটা হচ্ছে একটা ল্যামডা, তাই তো? তাহলে একটা ল্যামডা তৈরি হওয়ার জন্য কতখানি ঘুরতে হয় খেয়াল করো তো। একটা পূর্ণ ঘূর্ণন যদি সম্পন্ন করে, তাহলে তার যে দূরত্ব সে অতিক্রম করে, একটা পূর্ণ ঘূর্ণন, ধরো এই জায়গা থেকে যাত্রা শুরু করছিল, এই জায়গা থেকে যাত্রা শুরু করে সে ঘুরে আবার এখানে আসছে, তাহলে একটা পূর্ণ ঘূর্ণন সম্পন্ন হয়েছে। তাহলে কতটুকু সে কোণ অতিক্রম করছে? 360 ডিগ্রি। রেডিয়ানে বললে 2 পাই। তার মানে 2 পাই রেডিয়ান কোণ উৎপন্ন করতে পারলে সে একটা ল্যামডা দূরত্ব অতিক্রম করতে পারে। দেখো তো এই কথাটা বুঝছি কিনা? 2 পাই দশা পার্থক্য, এই যে 2 পাই দশা পার্থক্য বানাইতে পারলে সে কি করতে পারে? এই যে একটা তরঙ্গ তৈরি করতে পারে, তাই না? তো ভালো কথা, তাহলে আমরা কি বলতে পারবো? আবার একটু খেয়াল করো, এখান থেকে ঘুরে আবার আগের জায়গায় ফিরে আসছে, 2 পাই দশা পার্থক্য তৈরি করছে বলেই তার তরঙ্গটা একটা ল্যামডা পর্যন্ত গেছে। তার মানে আমরা বলতে পারি যে 2 পাই, বা এইভাবে লিখি, ল্যামডা পথ পার্থক্যের জন্য, ল্যামডা পথ পার্থক্যে দশা পার্থক্য, দশা
পার্থক্য হচ্ছে টুয়াইস পাই, তাই না? তাহলে আমি যদি তোমাকে এখন বলি একক পথ পার্থক্যে দশা পার্থক্য কত, তাহলে হচ্ছে 2 পাই/ল্যামডা। এখন ধরো আমি তোমাকে বলে দিলাম যে ধরো এই বিন্দুটার পথ পার্থক্য হচ্ছে গিয়ে এখান থেকে এই পর্যন্ত, যাকে আমি নামকরণ করলাম ধরো ডেল্টা এক্স, পথ পার্থক্য হচ্ছে ডেল্টা এক্স। হ্যাঁ, ল্যামডা না গিয়ে কম গেছে ডেল্টা এক্স, তার জন্য কত দশা সেটা তো নির্ণয় করতে পারতে হবে। তো সেটা এখন করতেছি আমরা। দেখো তাহলে ডেল্টা এক্স পরিমাণ পথ পার্থক্যে দশা পার্থক্য হবে 2 পাই/ল্যামডা, ডেল্টা এক্স দিয়ে হয়ে যাবে গুণ ঐকিক নিয়মের সাধারণ সূত্র এটা। তাহলে এটাই হচ্ছে তার বর্তমানের দশা পার্থক্য। আমরা বের করতেছিলাম কি দশা পার্থক্য, যাকে আমরা প্রকাশ করি, দশা পার্থক্যকে প্রকাশ করি ডেল্টা ফাই দিয়ে। সো এটাই হচ্ছে আমাদের সেই ইকুয়েশন। দেখো দশা পার্থক্য এবং পথ পার্থক্যের মধ্যেকার সম্পর্ক, দেখো তো এটা বুঝছি কিনা। এটা কি বুঝতে পারছি? একটুখানি আমাকে বলো তো, রিপ্লাই করো, ইয়েস নো দিয়ে রিপ্লাই করো। ইয়েস, ইন্টারেস্টিং এটা। ওকে, ভেরি গুড। তাহলে এখন আমরা চলে অঙ্কটা করে ফেলতে পারবো। দেখো তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে, তার মানে ল্যামডা দেওয়া আছে, 5 মিটার দূরত্ব অতিক্রম করছে, তরঙ্গ এত দূরত্ব অতিক্রম করছে, দূরত্ব মানে পথ, তার মানে এটা দেওয়া আছে তোমার হচ্ছে পথের পার্থক্য মানে ডেল্টা এক্স। জিজ্ঞেস করছে দশা পার্থক্য কত হবে, তার মানে জিজ্ঞেস করছে ডেল্টা ফাই সমান কত হবে। সো ডেল্টা ফাই এর ইকুয়েশন কিন্তু অলরেডি আমরা বের করে ফেলছি। ডেল্টা ফাই সমান কি ছিল আমাদের? 2 পাই/ল্যামডা গুণ ডেল্টা এক্স, তাই না? এই যে এখান থেকে আমরা বসাই দিলাম। এবার জাস্ট এখানে মানটান বসাও। 2 পাই/ল্যামডা কত আমাদের? 500 ন্যানোমিটার। ন্যানোমিটারকে মিটার বানাইতে হলে 10⁻৯ গুণ দাও ডেল্টা এক্স, সেটা হচ্ছে 5, তাই তো? রেডিয়ানে আসবে, যেহেতু দশা, দশা পার্থক্য ডেল্টা ফাই কত আসতেছে এটা অ্যান্সার করো। 6.28 10⁻7। ভেরি গুড, 6.28 10⁻7 রেডিয়ান ইউনিটে আসলো। দ্যাটস ইট। সো এটা হচ্ছে আমাদের আনসার। ঠিক আছে, ওকে দেন। খুবই এমসিকিউ টাইপের প্রশ্ন আর কি, সহজ প্রশ্ন, ভেরি সহজ। আচ্ছা, মাধ্যমের পরিবর্তন হইলে এখন কি হবে? দেখো আমরা একটা ব্যাপার মনে রাখবো সবসময়, সেটা হচ্ছে উৎস যতক্ষণ সেম, উৎস যতক্ষণ সেম, উৎস সেম, সো ফ্রিকোয়েন্সি সেম। ফ্রিকোয়েন্সি চেঞ্জ হবে তখনই যখন উৎস চেঞ্জ হবে, মাধ্যমের পরিবর্তন হইলে এফ চেঞ্জ হবে না। আর বেগ ব্যাপারটা হচ্ছে, হ্যাঁ বেগ হচ্ছে গিয়ে মাধ্যম নির্ভরশীল, অর্থাৎ মাধ্যম চেঞ্জ হইলে বেগও চেঞ্জ হয়ে যাবে, তাই তো? মাধ্যম চেঞ্জ হইলে বেগ চেঞ্জ হয়ে যাবে। তাহলে দেখো ধরো আমি বললাম যে এ একটা মাধ্যম আছে, তাহলে এ মাধ্যমে যে বেগ সেটাকে বললাম, শব্দের বেগকে বললাম ধরো, তরঙ্গের বেগকে বললাম ধরো ভিএ, এবং সেই মাধ্যমে তরঙ্গ দৈর্ঘ্যকে বললাম ল্যামডা এ। ওকে, বি আরেকটা মাধ্যম আছে ধরো, এই বি মাধ্যমে যে বেগ তরঙ্গের বললাম তাকে ভিভি, এবং তার যে তরঙ্গ দৈর্ঘ্য তাকে বললাম ল্যামডা বি। তাহলে দেখো তো এ মাধ্যমে যদি আমরা তরঙ্গ বেগের সাথে ল্যামডা এবং এফ এর সম্পর্ক নির্ণয় করতে চাই, তাহলে কি করব? ভি এ ইজ ইকুয়ালস টু এফ ল্যামডা এ। কেন এফ এ এফ বি কেন দিইনি? কারণ দেখো মাধ্যম আলাদা কিন্তু উৎস সেম, উৎস নিয়ে কথা নেই। মাধ্যম আলাদা বলে বেগ আলাদা হয়েছে, কিন্তু ফ্রিকোয়েন্সি কিন্তু মাধ্যমের উপরে ডিপেন্ড করে না, উৎসের উপর ডিপেন্ড করে, এজন্য ফ্রিকোয়েন্সি সেমই আছে। এটাই বেসিক কথা এখানকার, এটা জানলেই চলবে। সো এবার দেখো যদি আমি এখান থেকে আসি এবং যদি ভি বি বের করি, তাহলে দেখো তো সেটা কি হবে? এফ ল্যামডা বি, তাই না? এই দুটা থেকে আমরা ভি এ ভিবি ল্যামডা এ ল্যামডা বির মধ্যে সম্পর্ক চাই, তাহলে এদেরকে ভাগ করে দাও। তাহলে ভি এর নিচে পাঠিয়ে দিলাম ভিবি এফ ল্যামডা এ এফ ল্যামডা বি, ক্যান্সেল আউট। সো কি লেখা যাচ্ছে? ভি এ বাই ভিবি ল্যামডা এ বাই ল্যামডা বি। অর্থাৎ মাধ্যম যদি ভিন্ন হয় তবে তাদের মধ্যে সম্পর্কটা এটা, এবং বলা বলা থাকতে হবে যে এফ কম্পাঙ্ক একই বা ধ্রুবক, সেটাও বলতে পারো, দুই মাধ্যমে সেম। ওকে, ঠিক আছে, তো আমরা এরপরে চলে যাচ্ছি। ঠিক আছে জিশান, আবার দেখা হবে। সোর্স আর মিডিয়াম এর ডিফারেন্স কি? সোর্স মানে হচ্ছে যেখান থেকে তরঙ্গ তৈরি হয়, আর মিডিয়াম মানে হচ্ছে যার ভেতর দিয়ে যায়। ঠিক আছে, তো সোর্স যতক্ষণ সেম থাকবে তার কি বলে কম্পাঙ্ক ততক্ষণ সেম থাকবে, মিডিয়াম আলাদা হয়ে গেলে বেগ আলাদা হয়ে যাবে। ঠিক আছে, ওকে। তো দেখো দুইটা ওয়েভ আছে আমাদের এখানে, বাতাসে দুটি শব্দ তরঙ্গ এত বেগে প্রবাহিত হচ্ছে। ঠিক আছে, তার মানে এটা হচ্ছে শব্দ তরঙ্গের বেগ বলা আছে ভি। এবং দেখো বাতাসে, বাতাস মাধ্যমে না, তার মানে মাধ্যম সেম, তার মানে বেগ কি থাকবে? সেম থাকবে, কারণ মাধ্যম আলাদা না হলে বেগ আলাদা হয় না। তাহলে দুইটা তরঙ্গই শব্দ তরঙ্গ দুইটা, কিন্তু মাধ্যমটা বাতাস, এই জন্য বেগটা একই। আচ্ছা, প্রবাহিত হচ্ছে, শব্দ দুটির কম্পাঙ্কের পার্থক্য বলা আছে। তো আমি ধরে নিলাম
যে একটার কম্পাঙ্ক F1 আরেকটার কম্পাঙ্ক F2। আমি কি জানি F1 বড় নাকি F2 বড়? শুধু বলছে পার্থক্য। তাহলে পার্থক্য বোঝানোর জন্য আমরা এই যে এরকম একটা ডিফারেন্স সাইন ইউজ করি। তো এটা বলা আছে হইলো 5000 হার্টজ হচ্ছে কি পার্থক্য, দেখো 5000 হার্টজ পার্থক্য। এরপর বলছে ক্ষুদ্রতর তরঙ্গ দৈর্ঘ্য, যে ক্ষুদ্রতর তরঙ্গ দৈর্ঘ্য হলো এটা। তাহলে ক্ষুদ্রতর তরঙ্গ দৈর্ঘ্য যদি λ1 হয়, আমরা লিখে দিই এটা হচ্ছে ক্ষুদ্রতর, এটা হচ্ছে ক্ষুদ্রতর λ1, সেটা কত 7 মাইক্রোমিটার, দ্যাট ইজ 7 ইন্টু 10⁻⁶ মিটার, তাই তো? তাহলে আমরা জানতে চাচ্ছি অপর তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য কত। তার মানে জানতে চাচ্ছে কোনটা বলো তো? জানতে চাচ্ছে কিন্তু বৃহত্তরটা, জানতে চাচ্ছে বৃহত্তর, তাকে আমরা নাম দিলাম λ2, এবং সেটা কত হবে আমরা জানতে চাই। এখন কথা হচ্ছে এই ইনফরমেশন থেকে F1 বড় নাকি F2 বড় এটা জানতে পারা যায় কেমন করে? দেখো আমরা বলে দিয়েছি মাধ্যম বাতাস, অর্থাৎ মাধ্যম সেম, তাই না? মাধ্যম সেম কি? সেটা বাতাস। মাধ্যম যদি সেম থাকে তাহলে আমরা একটা ব্যাপার নিশ্চিত, সেটা হচ্ছে ভি কনস্ট্যান্ট। মাধ্যম যতক্ষণ একই, ভি ততক্ষণ চেঞ্জ হবে না। সো আমরা এটাও জানি ভি ইকুয়ালস টু এফ ল্যামডা। ভি যদি কনস্ট্যান্ট হয়, এটা যদি কনস্ট্যান্ট হয়, তাহলে এফ আর ল্যামডার সম্পর্ক কি? একে অপরের ব্যস্তানুপাতিক। তার মানে বলতে পারি যার ল্যামডা বড় তার এফ ছোট, আর যার ল্যামডা ছোট তার এফ বড়, তাই না? তাহলে খেয়াল করো তো, ক্ষুদ্রতর যদি হয় λ1, তাহলে তার জন্য ফ্রিকোয়েন্সি হচ্ছে F1, আর বৃহত্তর তরঙ্গ দৈর্ঘ্য যদি হয় λ2, তার জন্য ফ্রিকোয়েন্সি হচ্ছে F2। তাহলে বলো λ1 ছোট আর λ2 বড়, তাহলে আমরা বলতে পারি কি λ1 ছোট আর λ2 বড়। তাহলে এটা দেখে বলো যার ল্যামডা ছোট তার এফ বড়, তার মানে হচ্ছে F1 বড় হবে আর F2 ছোট হবে। এই ইনফরমেশনটা জানাটাই হলো এই অঙ্কের মেইন কাজ। বাকিটা খুবই সহজ। দেখো এবার তুমি মান বসাও। আমরা এবার কি লিখতে পারবো? যেহেতু F1 বড়, সো F1 মাইনাস F2, এটা হচ্ছে গিয়ে 5000। দেখো এই ইনফরমেশনটা থেকে কিন্তু আমরা বড় ছোট জানতাম না, এখন কিন্তু আমরা জানি। সো F1 কে কি লেখা যাবে? আমরা জানি V ইকুয়াল টু এফ ল্যামডা, সো অবশ্যই F সমান V বাই ল্যামডা। সো খুব সিম্পলি বলে দাও, তাহলে F1 কি হবে? V বাই λ1, এটা হবে V বাই λ2 ইকুয়ালস টু 5000, তাই তো? তাহলে এখান থেকে আমাদের বের করতে হবে হচ্ছে λ2 ইকুয়ালস টু কত। করে ফেলো, আমাকে অ্যানসারটা বলে ফেলো। হ্যাঁ আরিয়ান বলছো, জিশান থ্যাংক ইউ। অ্যানসার বলে ফেলো। 7.007 7.0007 ইন্টু 10⁻⁶ মিটার। তার মানে তুমি এটাকে বলতে পারো 7.0007 মাইক্রোমিটার, না? এই তো হয়ে গেছে আমাদের অ্যান্সার, এবং এরই সাথে কমপ্লিট। দেখো তো বুঝতে পারছো কিনা? ইয়েস নো দিয়ে একটুখানি রিপ্লাই করো আমাকে। এরপরে তোমাদের একটা বাড়ির কাজ থাকতেছে। তোমরা বলেছিলে যে স্প্রিং শিখে কি হবে, এটা কি সার্কিট বানাবো? ইয়েস, এই হচ্ছে সেই সার্কিট। তো তোমাদের একটুখানি বলে দিই, স্প্রিং এর স্প্রিং ধ্রুবক দেওয়া আছে দুইটা স্প্রিং এর, একটা হচ্ছে 1000 নিউটন পার মিটার আর একটা হচ্ছে 2000 নিউটন পার মিটার। একটা ভর হচ্ছে 4.5 কেজি, এই যে এম, এই যে এম, আর এম প্রাইম হচ্ছে দুটি বস্তু চিত্র অনুসারে যুক্ত, এই যে এম প্রাইম, তাই না? যুক্ত আছে মসৃণ মেঝেতে। তার মানে হচ্ছে ঘর্ষণ নাই, ঘর্ষণ নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। গ নম্বর প্রশ্ন বলছে উদ্দীপকের 2 নম্বর চিত্রে এই যে এখানে কৌণিক কম্পাঙ্ক কত হবে? কৌণিক কম্পাঙ্ক মানে কি বলতো? ওমেগা। 2 নম্বর চিত্রে অবশ্যই অবশ্যই বাসা বসে এটা করবা, চেষ্টা করবে অ্যাটলিস্ট। আচ্ছা দেখো, এম প্রাইম হচ্ছে 1 কেজি, প্রশ্নে বলে দিচ্ছে। তাহলে উদ্দীপকের 1 নম্বর ও 3 নম্বর চিত্রের এই যে 1 এবং 3, 1 নম্বর আর 3 নম্বর চিত্র, 1 নম্বর এবং 3 নম্বর চিত্রের স্প্রিং গুলোর পর্যায়কাল সমান হবে। পর্যায়কাল তার মানে এইটাতে যে পর্যায়কাল যদি আমরা তাকে বলি T1, আর এটার যে পর্যায়কাল তাকে যদি বলি T2, তারা সমান কিনা এটা তোমার চেক করে দেখাতে হবে। বক্তব্যটি যাচাই করো। দ্যাটস ইট। এই ছিল আমাদের পড়াশোনা আজকের মতো। 5:10 আমরা শেষ করলাম, ঠিক আছে? ওকে, ওয়ালাইকুম আসসালাম। ভালো থেকো তোমরা। আসসালামু আলাইকুম।